শান্তি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের 5 শর্ত রাজি নয় ইরান। আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাস সংক্রমণের ফলে বৈশ্বিক জরুরি সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভ্যাকসিন না থাকায় ছড়াচ্ছে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের গুয়াংশি প্রদেশ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি লিউঝৌ শহরে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক স্থাপনা। শিরোনামগুলো দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের সব শীর্ষ খবর নিয়ে যমুনা ডেস্কে আপনাদের সঙ্গে আছি সাইফুদ্দিন রবিন। আবারও যুদ্ধের শঙ্কা ইরান ঘিরে। তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে এবার 5 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, যা মেনে না নিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সামরিক অভিযানের তোড়জোড়ের ইঙ্গিতও মিলেছে। তবে মার্কিন চাপে আপোষে রাজি নয় ইরান, বরং শত্রুপক্ষকে মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরানও। পাকিস্তানের মধ্যস্থতায় পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় প্রক্রিয়ায় এবার ইরানকে 5 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র বলছে, মার্কিন শর্তগুলোর মধ্যে রয়েছে কোনো ক্ষতিপূরণ পাবে না তেহরান, ছাড় পাবে না জব্দকৃত অর্থে, প্রত্যাহার হবে না বাণিজ্যিক নিষেধাজ্ঞা, মানবে না হরমুজ প্রণালীতে তেহরানের সার্বভৌমত্ব। কেবল তাই নয়, ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রকে। চালু রাখতে পারবে মাত্র একটি পরমাণু স্থাপনা। অন্যান্য ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টিও শর্ত সাপেক্ষ। এটাও স্পষ্ট, এসব শর্ত মানবে না ইরান। একাধিক কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম বলছে, মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না তারা। আপোষের বদলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, শান্তি চুক্তির জন্য দ্রুত ব্যবস্থা না নিলে ইরানে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্কবার্তাও দেন। কেবল হুমকি উচ্চারণই নয়, সামরিক অভিযানের তোড়জোড়ের ইঙ্গিতও মিলেছে ট্রাম্পের কর্মকাণ্ডে। মঙ্গলবার সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সাথে জরুরি বৈঠক করবেন তিনি। এরই মধ্যে আলোচনা করেছেন সামরিক বাহিনীর সাথেও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপেও কথা বলেছেন ইরানের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে। ইসরায়েলের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে প্রস্তুত তেল আবিবও। 8 এপ্রিল 40 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ইরান। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে একাধিক আলোচনা ও প্রস্তাব বিনিময় হলেও হয়নি সমাধান। উভয় পক্ষের কণ্ঠে যে কঠোরতা, তাতে ক্রমেই শুরু হচ্ছে কূটনৈতিক সমাধানের পথ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মাঝেই 2 দিনের তেহরান সফরে মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি রোববার আঞ্চলিক শান্তি ও সংলাপ জোরদারের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে বসেন তিনি। 3 ঘণ্টা অবস্থান করেন প্রেসিডেন্ট কার্যালয়ে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পেজেশকিয়ানের সাথে 1.5 ঘণ্টার একান্ত বৈঠক করেন নাকভি। আলোচনা টেবিলে বসেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফের সাথেও। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম WANA। গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা স্থগিত হওয়ার পর অনুষ্ঠিত হয় এসব বৈঠক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 6,500 মানুষকে আটক করেছে ইরান। এই কথা জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান। আটক ব্যক্তিদের রাষ্ট্রদ্রোহী ও গুপ্তচর বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেন, দেশজুড়ে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে আটক করা হয়েছে তাদের। একই সঙ্গে জানানো হয়, জানুয়ারিতে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের সাথে সংশ্লিষ্টদের আটকের প্রক্রিয়াও এখনও চলমান। এদিকে ইরান বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি, এমন মন্তব্য করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক মুখপাত্র। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। তোলে ঘন বসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগও। চীনের সঙ্গে সম্পর্ক বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফকে।
জানিয়েছে আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবে এবং সর্বোচ্চ নেতার অনুমোদনের পর এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে কালিবাফ এখন থেকে ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও চীনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা তদারকি করবেন। এর আগে এই পদে ছিলেন ইরানের বর্তমান চীনে নিযুক্ত রাষ্ট্রদূত আন্দোল রেজা রহমানি ফজলি এবং সাবেক কর্মকর্তা আলী লারিজানি। এছাড়া সিসিটিভির বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন কালিবাফ। ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরব, এমন দাবি করছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার 3টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে রিয়াদ। হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে তারা। দাবি, ইরাক থেকে ছোঁড়া হয়েছে ড্রোনগুলো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, হামলার পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা। রোববার সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় একটি ইলেকট্রিক্যাল জেনারেটরে। হামলার পর মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপ করেন আমিরাতের উপপ্রধানমন্ত্রী। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার ও জর্ডান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 8 ফিলিস্তিনি। এর মধ্যে দেইর আল বালাহ শহরের একটি কমিউনিটি কিচেনে হামলায় নিহত হন 3 জন কর্মী। স্থানীয় সূত্র বলছে, মানবিক সহায়তা কেন্দ্রটিই ছিল লক্ষ্যবস্তু। এই হামলাকে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ ও চলমান সহিংসতার অংশ বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজার প্রায় 60% এলাকা নিয়ন্ত্রণে রেখেছে এবং সর্বশেষ হামলার ঘটনা তারা তদন্ত করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে। এর আগে রোববার ইসরায়েলি হামলায় নিহত হয় 3 ফিলিস্তিনি। আফ্রিকার কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাস সংক্রমণের ফলে বৈশ্বিক জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত 87 জনের মৃত্যু হয়েছে, আর প্রায় 246টি সন্দেহভাজন সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে এখনও বৈশ্বিক মহামারী ঘোষণার মানদণ্ডে পৌঁছায়নি পরিস্থিতি। তবে WHO সতর্ক করেছে, বর্তমানে শনাক্ত হওয়া সংক্রমণের চেয়ে বাস্তব পরিস্থিতি হতে পারে আরও গুরুতর। এমনকি রয়েছে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও। এরই মধ্যে প্রতিবেশী দেশ উগান্ডায় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এবারের ইবোলা সংক্রমণটি বুন্ডি বুগিও ভাইরাসজনিত, যার বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই। রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ এবং রক্তক্ষরণ দেখা দিতে পারে। আবারও ইবোলা আতঙ্কে গোটা বিশ্ব। এর মধ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশ কঙ্গোয়। রেহাই পায়নি উগান্ডাও। 1976 সালে প্রথমবারের মতো শনাক্তের পর এ পর্যন্ত বেশ কয়েকবার সংক্রমণের কবলে পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশ। এবার ছড়িয়ে পড়া বুন্ডি বুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন না থাকায় আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পুরনো এক ভাইরাস ইবোলা। দিন যত গড়াচ্ছে আফ্রিকান দেশ কঙ্গোয়, ততই বাড়ছে এর সংক্রমণের হার। অর্থ ইবোলা ভাইরাস গণের জীবাণুটি প্রথম শনাক্ত করা হয়েছিল 1976 সালে কঙ্গো ও সুদানে। এরপর 2014 সালে বড় ধরনের প্রাদুর্ভাবের কবলে পড়ে পশ্চিম আফ্রিকা, ছড়িয়ে পড়ে অন্যান্য মহাদেশেও। এবারও একই শঙ্কায় গোটা বিশ্ব। ইবোলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সরাসরি সংস্পর্শে ছড়ায়। নিঃশ্বাসের মাধ্যমে না ছড়ালেও সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস স্পর্শের পর চোখ, নাক বা মুখে হাত দিলে হতে পারে সংক্রমণ। মৃতদেহেও কিছু সময় সক্রিয় থাকে ভাইরাসটি, তাই সৎকারের সময় সুরক্ষা ছাড়া স্পর্শ করাও ঝুঁকিপূর্ণ। জ্বর ছাড়াও রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ দেখা দিতে পারে। রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছালে হতে পারে অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণও। বিভিন্ন প্রাদুর্ভাবে ইবোলার মৃত্যুহার দেখা গেছে 25 থেকে 90% পর্যন্ত, আর গড় মৃত্যুহার প্রায় 50%। বিশেষ করে এবারকার বুন্ডিবুগিও স্ট্রেইনে মৃত্যুহার 25 থেকে 40% বলে জানিয়েছে চিকিৎসা সংস্থা মেডসাস ফ্রন্টিয়ার।
এখন পর্যন্ত বুন্ডিবুগীয় প্রজাতির ইবোলা ভাইরাসের নেই কোনো অনুমোদিত ভ্যাকসিন বা ওষুধ, তাই ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এর আগেও জীবাণুটির প্রাদুর্ভাব ঘটেছিল কঙ্গো ও উগান্ডায়। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। 5.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের গুয়াংশি প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি, ফলে তীব্র শক্তিতে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় লিউঝৌ শহরে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক স্থাপনা। এর মধ্যে অন্তত 13টি ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 2 মরদেহ। স্থানীয় সময় রাত 12:30টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের গুয়াংশি প্রদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় এর উৎপত্তিস্থল ছিল লিউঝৌ শহরে। মাত্র 8 কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় তীব্র শক্তিতে আঘাত হানে কম্পন, যা প্রায় 500 কিলোমিটার দূরের হংকংয়েও অনুভূত হয়। প্রায় 40 লাখ মানুষের বসবাস লিউঝৌ শহরে। মাঝরাতে ভূমিকম্পের পর আতঙ্ক নেমে আসে পুরো শহর জুড়ে। পথে নেমে আসেন বাসিন্দারা। কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক স্থাপনা। এর মধ্যে পুরোপুরি ধসে পড়েছে অন্তত 13টি ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট। কাজ করছেন প্রায় 500 উদ্ধারকর্মী। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকা ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগেও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে এই অঞ্চল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলতি মাসেই মুসলিম বিশ্বে ত্যাগের মহিমায় উদযাপিত হবে কোরবানির ঈদ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসল্লিরা পশু কোরবানি দেবেন। এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এবার কোরবানির জন্য খামারে বেড়েছে উট পালন। গরু ছাগলের চেয়ে লাভ বেশি হওয়ায় উট পালনে বেড়েছে বিনিয়োগ। তবে বিকল্প কোরবানির পশু হিসেবে এর কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। উট পালন ও জবাই নিয়ে স্পষ্ট নিয়মকানুন তৈরির দাবি পশুপালকদের। ঈদ উল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের নজর কাটতে উট পরিচর্যায় ব্যস্ত ইন্দোনেশিয়ার খামারিরা। কোরবানির ঈদে ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে উট পালন। বিকল্প কোরবানির পশু হিসাবে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে খামারিরাও উটের দিকে মনোযোগী হচ্ছেন। লাভও তুলনামূলক বেশি বলে জানালেন খামারিরা। এখনো আমরা শেখার পর্যায়ে আছি। উট সাধারণত চিড়িয়াখানাতেই দেখা যায়, তাই এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। ঈদের সময় গরু ছাগলের ভালো দাম পাওয়া গেলেও অফ সিজনে মাংসের দাম অনেক কমে যায়। আমদানি করা মাংসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হন, তাই আমরা বিকল্প কিছুর চেষ্টা করছি। তবে গরু ছাগল পালনে খরচের তুলনায় লাভ কম হওয়ায় অনেক খামারি উট পালনের দিকে ঝুঁকছেন। আশা, আমদানি করা মাংসের সঙ্গে প্রতিযোগিতায় উট হতে পারে লাভজনক বিকল্প। কিন্তু চাহিদা বাড়লেও কোরবানির পশু হিসেবে উট বিক্রির ক্ষেত্রে এখনো কিছু বাধা রয়েছে। মানুষের আগ্রহ ভালোই আছে, কিন্তু কোরবানির জন্য ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে। বেশিরভাগ উটের বয়স এখন 3 বছরের মতো, অথচ কোরবানির জন্য কমপক্ষে 5 বছর বয়স দরকার। ইন্দোনেশিয়ায় প্রতি বছর প্রায় 20 লাখ পশু কোরবানি দেওয়া হয়। কোরবানিতে সাধারণত গরু ও ছাগলের চাহিদাই বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে যুক্ত হলো 6টি ফরাসি রাফাল যুদ্ধ বিমান। সোমবার রাজধানী জাকার্তার একটি বিমান ঘাঁটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হস্তান্তর করা হয় ফাইটার জেটগুলো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিজে উপস্থিত থেকে গ্রহণ করে আকাশযানগুলো। 2022 সালে $8.1 বিলিয়ন বিনিময়ে 42টি রাফাল জেট কেনার চুক্তি স্বাক্ষর করে ফ্রান্স ইন্দোনেশিয়া, যার অংশ হিসেবে চলতি বছরে প্রথম দফায় আনা হলো অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। মূলত ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি 4.5 প্রজন্মের একটি যুদ্ধ বিমান রাফাল, শব্দের তুলনায় যা 1.8 গুণ বেশি গতিতে ছুটতে পারে। মেক্সিকোর পুয়েবেলা রাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ 10 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় রোববার ভোরে একটি বাণিজ্যিক এলাকায় হঠাৎ হামলা চালায় বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে আহত হন বেশ কয়েকজন, যার মধ্যে 10 জনের মৃত্যু হয়। এ ঘটনার পরই রাজ্যে বিশেষ অভিযানের ঘোষণা দেয় নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে হামলার সাথে কোনো ড্রাগ কার্টেল জড়িত। চলতি বছর রাজ্যটিতে একাধিক সহিংস ঘটনা হয়েছে। মূলত অপরাধ চক্রগুলোর দ্বন্দ্বের জেরেই এসব হামলা।
মেক্সিকোর গহীন বনাঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 1000 কেজি ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সম্প্রতি দেশটির দুর্গম কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক তৈরির 5টি ল্যাব ধ্বংস করা হয়। উদ্ধার করা হয়েছে মাদক তৈরির প্রায় 10,000 লিটার রাসায়নিক উপাদান। কর্তৃপক্ষ বলছে সিনথেটিক মাদক উৎপাদনের সাথে জড়িত ছিল চক্রটি। মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র এল হারদিনেরও এসব গোপন ল্যাব পরিচালনা করত। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালে মাঝ আকাশেই সংঘর্ষে জড়ালো দুটি ফাইটার জেট। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন 4 আরোহী। রোববার আইডাহো অঙ্গরাজ্যের একটি ঘাঁটিতে হয় এই দুর্ঘটনা। সংঘর্ষের পরই প্যারাসুটের মাধ্যমে উড়োযানগুলো থেকে নিরাপদে বেরিয়ে আসেন 4 ক্রু। একটি পরই বিধ্বস্ত হয় যুদ্ধবিমান দুটি। শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন আরোহীদের সকলে। ঘাঁটির ভেতরেও কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পরপরই বিমান ঘাঁটিতে লকডাউন ঘোষণা করা হয়। বাতিল করা হয় এয়ার শোর বাকি আয়োজন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মাঝ আকাশে দেখা দিল বিপদ। বাধ্য হয়ে ব্যস্ত সড়কেই করতে হলো জরুরি অবতরণ। অবিশ্বাস্যভাবে এড়ানো গেছে হতাহত কিংবা ক্ষয়ক্ষতি। একটি প্লেনের রুদ্ধশ্বাস এমন মুহূর্তের পুরোটাই ধরা পড়েছে ডানায় লাগানো ক্যামেরায়। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন পাইলট সহ আকাশযানটিতে থাকা 3 আরোহী। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সের শহরে এই ঘটনা ঘটেছে। জানা যায় উড্ডয়নের কিছুক্ষণ পরই প্লেনটির ইঞ্জিনে গোলযোগ দেখা যায়। শোনা যায় বিকট শব্দ, এমনকি ককপিট ভরে যায় কালো ধোঁয়ায়। পরে শহরটির একটি সড়কে প্লেনটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করেন পাইলট। সম্পূর্ণ মুহূর্তটি রেকর্ড হয় প্লেনের ডানায় থাকা ক্যামেরায়, যা পরবর্তীতে নবীন পাইলটদের প্রশিক্ষণে ব্যবহার করা হবে। রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় নিহত অন্তত 3 জন এবং আহত বেশ কয়েকজন জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর উত্তরে খিমকি এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজন নারী নিহত হন। পেগোরেলকি গ্রামে পৃথক ঘটনায় আরও 1 পুরুষ ও 1 নারী প্রাণ হারান। অন্যদিকে ভারতের মস্কো দূতাবাস জানিয়েছে নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন এবং 3 জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS বলছে গত 1 বছরের মধ্যে মস্কো অঞ্চলে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার সাম্প্রতিক আক্রমণের ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 24 জন নিহত হয়। দক্ষিণ কোরিয়া সীমান্তে মোতায়েন সামনের সারির সামরিক ইউনিট সহ গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন কিম জং উন। তার মতে এতে যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকর হবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA তিনি জানান, রোববার বিভিন্ন ডিভিশন ও ব্রিগেড কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন কিম। বৈঠকে তিনি আধুনিক যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সামরিক প্রশিক্ষণ ব্যবস্থায় সংস্কারের নির্দেশ দেন। একই সঙ্গে বাস্তব ভিত্তিক সামরিক মহড়ার পরিধি বাড়ানোর উপরও জোর দেন কিম। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে আরও বলা হয় তিনি সেনাদের মধ্যে কঠোর আদর্শিক আনুগত্য ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন কিম জং উন। যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।